বায়ুমণ্ডলের গঠন। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬০০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বলয়াকারে বিস্তৃত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ যা পৃথিবীকে ঘিরে রেখেছে তাকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডলের মূল উপাদানগুলি হল নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ওজোন গ্যাস, হাইড্রোজেন, জলীয় বাষ্প ও ধূলিকণা। বায়ুমণ্ডল পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণ করে এবং মহাশূন্য বা সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির বিকিরণ থেকে জীবজগৎকে রক্ষা করে। উচ্চতা ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে ৫টি স্তরে ভাগ করা হয়েছে। ১. ক্ষুব্ধমণ্ডল বা ট্রপোস্ফিয়ার, ২. শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার, ৩. মেসোস্ফিয়ার, ৪. থার্মোস্ফিয়ার এবং ৫. এক্সোস্ফিয়ার। আবার রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা যায়। ১. হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, ২. হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার এই তিনটি স্তর হোমোস্ফিয়ার বা সমমণ্ডলের অন্তর্গত। আবার থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার এগুলি বিষমমণ্ডলের অন্তর্গত। ট্রপোস্ফিয়ার এটি ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর ও ১২ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। সমগ্র বায়ুমণ্ডলের আয়তনের প্রায় 75% ভর এই অঞ্চলে থাকে। এই অঞ্চলের বায়ু সর্বদা গতিশীল। উচ্চতার পরিবর্তনে উষ্ণতার পরিবর্তন ঘটে ও প্রতিনিয়ত জলবায়ুর পরিবর্তন ঘটতে থাকে। এখানে বায়ুতে ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ ইত্যাদি থাকে ও ঝড় বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে থাকে। তাই এই বায়ুমণ্ডলকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। এই অঞ্চল ভূপৃষ্ঠের উষ্ণতা ও জলচক্রকে নিয়ন্ত্রণ করে। জীবন ধারণের প্রয়োজনীয় উপাদান যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প এই স্তরেই থাকে। উচ্চতা বৃদ্ধিতে এই স্তরের উষ্ণতা ও চাপ উভয়ই কমে। প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে প্রায় 6.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়। এই স্তরের ওপরের দিকের উষ্ণতা প্রায় -56 ডিগ্রি সেলসিয়াস। ১২ কিলোমিটার উচ্চতার আশেপাশে যে অঞ্চলে ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগ ঘটে এবং উচ্চতার সঙ্গে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না তাকে ট্রোপোপজ বলে। স্ট্র্যাটোস্ফিয়ার এটি ট্রপোস্ফিয়ারের উপরিভাগ থেকে ৪৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলে খুব কম পরিমাণ বায়ু থাকায় এবং ধূলিকণা ও জলকণা না থাকায় মেঘ, বৃষ্টি, ঝড় কিছুই হয় না। তাই এই অঞ্চলকে শান্তমণ্ডলও বলা হয়। জেট প্লেনগুলি এই স্তর দিয়েই চলাচল করে। উচ্চতা বৃদ্ধিতে এই স্তরের উষ্ণতা বাড়ে কিন্তু চাপ কমে। এখানে অক্সিজেন প্রায় না থাকায় শ্বাস প্রশ্বাস নেওয়া যায় না। এই অঞ্চলে ওজোন গ্যাসের একটি স্তর আছে যেটি ভূপৃষ্ঠের সাপেক্ষে ১৬ কিলোমিটার ওপর থেকে শুরু করে ৩০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। তাই স্ট্র্যাটোস্ফিয়ারকে ওজোনোস্ফিয়ারও বলা হয়। বায়ুমণ্ডলে উপস্থিত মোট ওজোন গ্যাসের শতকরা ৯০ স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সংযোগস্থলে যে অঞ্চলে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না তাকে স্ট্র্যাটোপজ বলা হয়। মেসোস্ফিয়ার এটি ভূপৃষ্ঠের সাপেক্ষে ৪৫ কিলোমিটার থেকে ৮৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরে সামান্য পরিমাণ নাইট্রোজেন, অক্সিজেন থাকে। এটি বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল। এই স্তরের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা এবং চাপ উভয়ই কমে। মেসোস্ফিয়ারের শেষ সীমায় যে অঞ্চল উচ্চতা বৃদ্ধিতেও উষ্ণতা স্থির থাকে, যেটা -92 ডিগ্রি সেলসিয়াস, তাকে মেসোপোজ বলা হয়। থার্মোস্ফিয়ার এটি ভূপৃষ্ঠের সাপেক্ষে ৮৫ কিলোমিটার থেকে ৫০০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। কসমিক রশ্মি ও অন্যান্য রশ্মির প্রভাবে এই অঞ্চলের উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়ে ১২০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এখানে বাতাস প্রায় নেই বললেই চলে, তাই আকাশ কালো দেখায়। থার্মোস্ফিয়ারের একটি অংশে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে। এই অংশকে আয়নোস্ফিয়ার বলে। এই অঞ্চলে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। এই স্তরেই মেরুজ্যোতি দেখা যায়। এক্সোস্ফিয়ার এটি ভূপৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার অপেক্ষা বেশি উচ্চতার অঞ্চল।
এটি প্রায় 1000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং এর উষ্ণতা 1200 ডিগ্রি সেলসিয়াসের অপেক্ষা অনেক বেশি। এই অঞ্চলে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস থাকে। এই অঞ্চলে কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশ স্টেশন অবস্থান করে। ওজোন কি? ওজোন হলো অক্সিজেনের একটি রূপভেদ, যাকে O3 দ্বারা লেখা হয়। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর থাকে এবং এই ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে এবং পৃথিবীতে আসতে বাধা দেয়। ফলে এই রশ্মির ভয়ঙ্কর দিক থেকে আমরা রক্ষা পাই। এই স্তর কিভাবে সৃষ্টি হয়? স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মিকে শোষণ করে এবং অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। এই অক্সিজেন পরমাণু অপর একটি অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে ওজোন গঠন করে। আবার এই প্রক্রিয়া বিপরীতভাবেও চলে। একটি ওজোন পরমাণু বা অণু ইউভি রে শোষণ করে একটি অক্সিজেন অণু এবং একটি অক্সিজেন পরমাণু তৈরি করে এবং একটি ওজোন অণু একটি অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে দুটি অক্সিজেন অণু গঠন করে। অর্থাৎ অক্সিজেন ইউভি রে শোষণ করে ওজোন গঠন করছে এবং ওজোন ইউভি রে শোষণ করে অক্সিজেন গঠন করছে। এর ফলেই এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ওজোন গ্যাসের পরিমাণ স্থির থাকে, অর্থাৎ সাম্যাবস্থার সৃষ্টি হয়। ব্রিটিশ বিজ্ঞানী জো ফোরম্যান 1982 খ্রিস্টাব্দে সর্বপ্রথম লক্ষ্য করেন আন্টার্কটিকা অঞ্চলের উপরে ওজোন স্তরটি ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। এই ওজোন স্তর ক্রমশ পাতলা হয়ে যাওয়ার ঘটনাকেই ওজোন গহ্বর বা ওজোন ছিদ্র বলা হয়। এখন এই স্তরটি পাতলা হয়ে যাওয়ার জন্য মূলত যে সমস্ত যৌগগুলো দায়ী তা হলো ক্লোরোফ্লুরোকার্বন বা CFC, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, মূলত নাইট্রিক অক্সাইড বা NO। ওজোন স্তর ধ্বংসের ফলে কিছু ক্ষতিকারক প্রভাব দেখা দেয়। মানুষের ওপর প্রভাব: মানুষের চামড়ায় ক্যান্সার, চোখে ছানি পড়তে পারে, চামড়া পুড়ে রং তামাটে হয়ে যেতে পারে, প্রজনন ক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। উদ্ভিদের ওপর প্রভাব: সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে, ফলে শস্যের উৎপাদন কমে যাবে, পাতা বিবর্ণ হয়ে যাবে, বীজের অঙ্কুরোদ্গম প্রক্রিয়া বিঘ্নিত হবে। বায়ুমণ্ডলের ওপর প্রভাব: সমুদ্রে ফাইটোপ্ল্যাঙ্কটনের সালোক সংশ্লেষ প্রক্রিয়া লক্ষণীয়ভাবে কমে যাবে, ফলে যেসব সামুদ্রিক মাছ ও প্রাণী ফাইটোপ্ল্যাঙ্কটন খেয়ে জীবন ধারণ করে তাদের বিনাশ ঘটবে। জলবায়ুর ওপর প্রভাব: আল্ট্রাভায়োলেট রে সরাসরি ভূপৃষ্ঠে পড়লে ভূপৃষ্ঠের উষ্ণতা বেড়ে যাবে, জলাশয়ের জল দ্রুত বাষ্পীভূত হয়ে যাবে এবং জলবায়ুর পরিবর্তন ঘটবে। গ্রিনহাউস এফেক্ট বা গ্রিনহাউস প্রভাব: সূর্য থেকে আলোকরশ্মি ভূপৃষ্ঠে এসে পড়ে এবং ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। আবার কিছুক্ষণ পর সেই উত্তপ্ত ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হতে থাকে। তো সূর্যের এই রশ্মি ভূপৃষ্ঠে কিছুটা শোষিত হয় এবং বাদবাকি অংশ প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। কিন্তু এই মহাশূন্যে ফিরে যাওয়ার পথে পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন বা CFC, ওজোন, নাইট্রাস অক্সাইড এবং জলীয় বাষ্প ইত্যাদি এই সমস্ত গ্যাস দ্বারা এই সূর্যের রশ্মি শোষিত হয়। অর্থাৎ যতটুকু ফিরে যাওয়ার কথা ছিল মহাশূন্যে ততটুকু ফিরে যেতে পারে না। এই ফিরে যেতে পারে না বলেই বা এই সমস্ত গ্রিনহাউস গ্যাস তারা সূর্যের রশ্মিটাকে শোষণ করে নেয় বলেই ভূপৃষ্ঠ বা পৃথিবীর বায়ুমণ্ডল একটু উত্তপ্ত থাকে বা গরম থাকে। যদি এই গ্যাসগুলি সূর্যের রশ্মিটাকে শোষণ না করত তাহলে ভূসংলগ্ন বায়ুমণ্ডলের উষ্ণতা দাঁড়াতো প্রায় -30 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই উষ্ণতায় তো আমরা বেঁচে থাকতে পারবো না। তাই এই গ্যাসগুলি সূর্যের রশ্মি শোষণ করে বলেই আমরা বেঁচে থাকতে পারি এবং এই যে ঘটনা, এই ঘটনাটাকেই গ্রিনহাউস প্রভাব বলা হয়।
গ্রিনহাউস প্রভাবের যেমন এক উপকারিতা আছে, তেমন অপকারিতাও আছে। অপকারিতা হলো, সূর্যের রশ্মি যদি ক্রমাগত এইভাবে বায়ুমণ্ডলে থাকা গ্যাসগুলি শোষণ করতে থাকে, যদি রেডিয়েট করে পৃথিবী পৃষ্ঠের বাইরে বেরিয়ে না যেতে পারে, তাহলে পৃথিবী পৃষ্ঠ ক্রমাগত উত্তপ্ত হতে থাকবে বা বায়ুমণ্ডল উত্তপ্ত হতে থাকবে। এই ক্রমাগত উত্তপ্ত হওয়ার ঘটনাটাকেই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। প্রতি বছরই বায়ুমণ্ডলে উপস্থিত যে সিএফসি গ্যাস বা ক্লোরোফ্লুরোকার্বন গ্যাস, সেটি বৃদ্ধি পাচ্ছে প্রায় 5%। এইভাবে চলতে থাকলে 2030 নাগাদ বিশ্ব উষ্ণায়ন আমাদের এখন যা প্রভাব তার দ্বিগুণ প্রভাব হবে। এখন এই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব কী? এই শতাব্দীর মাঝামাঝি পৃথিবীর উষ্ণতা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মতো বৃদ্ধি পাবে এবং চরম প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনবে। উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফস্তূপ গলে যাবে এবং জলস্ফীতি ঘটবে। সমুদ্রপৃষ্ঠের জলস্তর বৃদ্ধি পেয়ে মহাপ্লাবন দেখা দেবে। সমুদ্রের লবণাক্ত জলের প্রভাবে উর্বর কৃষিজমি চাষের অনুপযুক্ত হবে। এর ফলে ফসলের উৎপাদন ব্যাহত হবে। উচ্চ উষ্ণতা সহ্য করতে না পেরে বহু পতঙ্গ এবং পাখি চিরতরে বিলুপ্ত হবে, ফলে বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। সুপার সাইক্লোন, টর্নেডো আরও বিধ্বংসী আকার নেবে। বিশ্বব্যাপী গ্রীষ্মকালীন বা ক্রান্তীয় রোগ ছড়িয়ে পড়বে। ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে। এখন এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষতিকারক প্রভাবকে আটকাতে গেলে আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে এবং এই গ্রিনহাউস গ্যাসগুলোকে নির্গমনটা হ্রাস করাতে হবে। যেমন জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধীরে ধীরে কমাতে হবে এবং তার বিকল্প শক্তি ব্যবহার করতে হবে। সাইকেল, রিক্সা, হস্তচালিত নৌকা ইত্যাদি দূষণহীন পরিবহন মাধ্যমের ব্যবহার বাড়াতে হবে। অরণ্যছেদন রুখতে হবে। বনসৃজন করতে হবে। বনসৃজনের ফলে অধিক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষিত হবে, যেটা সালোকসংশ্লেষ প্রক্রিয়া, এবং পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমবে। ফলে গ্রিনহাউস গ্যাস কমতে থাকবে। যত কমতে থাকবে তত সূর্যের রশ্মি কম শোষিত হবে। ফলে পৃথিবীর উষ্ণতা খুব কম পরিমাণে বাড়বে। অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবটাকে আমরা আটকাতে পারবো।